নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি আয়ুষ্য আয়ুর্বেদা সুপার স্পেশালিটি ক্লিনিকে। আমার সঙ্গে আছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর সন্দীপন চক্রবর্তী। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। ইনসোমনিয়াতে আয়ুর্বেদের ব্যাখ্যা কি এবং পঞ্চকর্মা ট্রিটমেন্টের দ্বারা কি ঘুম ফিরিয়ে আনা সম্ভব? ইনসমনিয়ার মেন কারণ হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে একটা মেলাটোনিন বলে হরমোন সিক্রেশন হয় কোনো কোনো ক্ষেত্রে, খুব স্ট্রেস অ্যাংজাইটি ফ্যাক্টরে বা পার্টিকুলার কিছু ওষুধ আছে সেই সময় মেলাটোনিন সিক্রেশন বন্ধ হয়। আয়ুর্বেদাও এটা সেইভাবেই দেখে যে কোনো একটা পিত্ত কফজ বায়োকেমিক্যাল চেঞ্জ এবং মেনলি বাতজ সমস্যার জন্য পিত্ত কফজ একটা পয়েন্ট এবং বাতজ যাদের শরীরে বাত প্রবণতা খুব বেশি। আয়ুর্বেদে বাত মানে হচ্ছে শরীরের এয়ারি পার্ট অফ দ্য বডি, সেটা যাদের বেশি, যাদের খুব বেড়ে যায় সেক্ষেত্রে তাদের কিন্তু অনিদ্রা আসবেই। সুতরাং বাতটাকে আমাকে ব্যালেন্সে নিতে হবে। এক্ষেত্রে ইনসমনিয়ার ক্ষেত্রে আমরা শিরোধারা করে খুব ভালো রেজাল্ট পাই এবং দেখা যায় তার মেলাটোনিন সিক্রেশনও ন্যাচারাল হচ্ছে এবং বাতটা অনেকটা ভিশিয়েটেড বাতাটা অনেকটা কন্ট্রোলে চলে এসছে এবং তার আস্তে আস্তে ঘুমটা একটা ন্যাচারাল হ্যাবিটস এর মধ্যে আসে। আমরা ডিরেক্ট কখনোই ঘুমের ওষুধ দিই না। ইনসোমনিয়ার জন্য কি শিরোধারা তাহলে খুব হেল্পফুল বলা যেতে খুবই পারে? হেল্পফুল, খুবই হেল্পফুল। এবং দেখা গেছে আমরা শুধু শিরোধারা একটা এমন একটা ভাবে ট্রিটমেন্ট করা হয় যেমন স্ট্রেস অ্যাংজাইটি ইনডিউসড ঘুম হচ্ছে না, যে তার স্ট্রেসও আছে এবং সেই কারণে তার ঘুমও হচ্ছে না, প্রচুর ওষুধ খেয়ে নিচ্ছে কিন্তু তা সত্ত্বেও ঘুম আসছে না, সেই সব ক্ষেত্রে শিরোধারা আমি কোনো ওষুধ না দিয়েই শুধু শিরোধারা করি এবং তাদের দেখা গেছে তার ঘুমটা আস্তে আস্তে, প্রথম দিনই কিন্তু অনেক 8 ঘন্টা ঘুমিয়ে পড়বে না, আস্তে আস্তে দেখতে হবে তার যেটুকু সে ঘুমাচ্ছে তার মধ্যে ঘুমটা ব্রেক করছে কিনা। ধরুন সে 3 ঘন্টা ঘুমাচ্ছে, 3 ঘন্টা পরে আবার দুবার তিনবার জেগে গেলে তাহলে আর ঘুম থাকে না। সেই জন্য আমরা প্রথমে চেষ্টা করি শর্ট স্প্যান স্লিপ, এবং শর্ট স্প্যান স্লিপ যেন কোনো আনডিস্টার্ব থাকে, তারপরে আস্তে আস্তে ওই স্প্যানটাকে বাড়ানো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, সেটার কিছু কিছু প্রক্রিয়া আছে, নট অনলি শিরোধারা, তার সঙ্গে একটা নস্য ট্রিটমেন্টটা করলে ভালো হয়, তার সঙ্গে ওভারঅল অভ্যঙ্গম খুব কার্যকরী ভূমিকা পালন করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কে আয়ুর্বেদা কিভাবে ক্লাসিফাই করে এবং অনেকেই আমাদের কাছে জানতে চান ডাক্তারবাবু যে আয়ুর্বেদিক যে ওষুধগুলো সেগুলো কি প্যারালালি অ্যালোপ্যাথিক ওষুধের সাথে খাওয়া যেতে পারে এক্ষেত্রে? রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখুন, আয়ুর্বেদের ক্ষেত্রে এটাকে আমবাত বলা হয়েছে, ঠিক আছে। রিউমাটিজম একটা প্যাটার্ন অফ ডিজিজ, রিউমাটিজমের আন্ডারে অনেকগুলো রিউমাটিক ডিজিজ হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, সেটা হচ্ছে আয়ুর্বেদের ভাষায় এটাকে আমবাত বলা হয়। আমবাতের কিন্তু অনেক রকম ম্যানিফেস্টেশন হয়, জয়েন্ট পেন হতে পারে, আবার স্কিনে ইরেকশনসও চলে আসতে পারে, আবার হাই ফিভার হয়ে যেতে পারে। মোটামুটি দেখা যাচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কম, এবং তার সঙ্গে বডি স্টিফনেস হয়ে যেতে পারে। কম্বিনেশন অফ অল সিস্টেমস রিউমাটয়েড আর্থ্রাইটিসে আসে। এবং তার মানে কি, সে একটা পেশেন্ট যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে সকালবেলা ঘুম থেকে উঠলো, ওঠার পর বিছানা থেকেই সে নড়তে পারবে না, তার হাত পা আটকে যাবে, মনে হবে সব জয়েন্টস গুলো, ছোট ছোট স্মল জয়েন্টস গুলো সব ফুলে আছে, প্রচন্ড স্টিফনেস, নামতে গেলে তার অসুবিধা হবে, রাত্রিবেলা ঘুমানোর সময় তার একটু ফেব্রিশ মনে হবে। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের যেটাকে আমবাত বলছি, সেইটাতে আমাদের চিকিৎসা পদ্ধতি একদমই ডিটক্সিফিকেশন ছাড়া কোনো চিকিৎসা পদ্ধতি কাজ করে না। তাকে অনেকভাবে শরীর থেকে টক্সিন এলিমিনেট করতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের নর্মালি কি হয় যে বাতপিত্ত দোষের জন্য এবং কিছু কিছু কফজ দোষের জন্য সমস্ত শরীরের টক্সিন ভেঙে সেটা বিভিন্ন স্মল জয়েন্টসে জমা হতে শুরু করে। মডার্ন অ্যাসপেক্টে যদি বলি, অটোইমিউন ডিসঅর্ডারের জন্য হাইপার ইমিউন অ্যাক্টিভিটি শুরু হয়, সে নর্মাল সেল ভেঙে দিয়ে বিভিন্ন স্মলার জয়েন্টসে জমা করতে শুরু করে। তো আমাদের কাজ হচ্ছে সেই টক্সিনস গুলোকে যতটা সম্ভব এলিমিনেট করা। পুরোপুরি হয় না, বডি সিস্টেম যতক্ষণ না পুরোপুরি আপনার সাথ দিচ্ছে, আপনি অনেক চিকিৎসা করেও সেটা করা যাবে না। সেই জন্য আমরা বডিকে ট্রাই করি সেই যেন নিজে নিজেই টক্সিন গুলোকে এলিমিনেট শুরু করে, তার প্রসেস অফ এলিমিনেশনটা স্টার্ট হয়। এবং তার সঙ্গে কিছু ওষুধপত্র দিই, সেই ওষুধপত্রগুলো সবই ব্যথা ঠিক কমানোর নয়, কিন্তু স্টিফনেসটা কমানো। এবং অ্যালোপ্যাথি যে ওষুধগুলো চলে এর সঙ্গে ডিএমআরডি গ্রুপের ড্রাগ, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, সেইগুলো তার এফেক্টও আছে, ক্ষেত্রে সাইড এফেক্টও থাকে, তাদের সাথে এই ওষুধ চলতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট গ্যাপ থাকতে হবে ওষুধ খাওয়ার মধ্যে। এবং আয়ুর্বেদের ওষুধ, তবে আমার মনে হয় যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আমাদের এখানে আসে, আমি প্রথমেই এই ওষুধগুলোকে আস্তে আস্তে কমাতে শুরু করি। যে ওষুধগুলো আপনারা খাচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ, সেগুলো প্রথমেই দুম করে জিরো করে দেওয়া যায় না, আস্তে আস্তে কমিয়ে কমিয়ে। এবং এটাও তার সঙ্গে লক্ষণীয়, আমাদের সাথে ট্রিটমেন্ট করছে, অ্যালোপ্যাথিক ওষুধ কমাচ্ছে, আয়ুর্বেদিক ওষুধও খাচ্ছে, পেশেন্ট কেমন আছে,
পেশেন্ট যদি দেখি যে ভালোর দিকে যাচ্ছে তাহলে কিন্তু ওষুধগুলো অফ করা যেতে পারে। যদি দেখি না পেশেন্ট ওই ওষুধ অফ করলেই পেশেন্টের সমস্যা হচ্ছে, তাহলে আমাকেও ভাবতে হবে যে আমাদের মোড অফ ট্রিটমেন্টও চেঞ্জ করতে হবে। ওইটা একটু দেখে দেখে করতে হয়, কারণ প্রত্যেকটা পেশেন্টই একটু ইউনিক ক্যারেক্টার নিয়ে আসে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য অসুখের ক্ষেত্রে। আমাদের পেশেন্ট ওয়াইজ প্ল্যান করে দেখে দেখে তার ট্রিটমেন্ট প্রোটোকলটাকে সাজাতে হবে এবং ডেফিনেটলি উপকার পায়। অনেক পেশেন্টই উঠে হাঁটাচলা করতে পারছে, অনেক পেশেন্ট তো এখন লাইন কন্ডিশনে আসে গ্রেড 4-এ, তখন তার হাতই এদিক থেকে এদিকে নাড়াতে পারছে না। তো সেই সব পেশেন্টকে আমরা অনেকটা দাঁড় করিয়েছি, নিজে নিজে হাঁটতে পারছে, চলতে পারছে। তবে কি তাকে একটা কন্টিনিউয়াস চেক আপের মধ্যে থাকতে হয়, চিকিৎসা মানে আমাদের কাছে মাঝে মাঝে আসতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, Thank you. অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জানতে পারলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।